তো আমরা চলে আসছি রাত 11টার অনুষ্ঠানে। আমরা চেষ্টা করব নিউ ইয়র্ক থেকে এখন সরাসরি যুক্ত হতে। এক্ষুনি আমাদের সঙ্গে অতিথি যুক্ত আছে নিউ ইয়র্ক থেকে। আমরা এক্ষুনি আবার ওনাকে যুক্ত করে নিব আশা করছি। আমাদের সঙ্গে আজকের বিষয় হচ্ছে নিউ ইয়র্কে ইউনূসের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ। আলোচনায় যুক্ত হচ্ছেন শেখ ফরিদ, ব্লগার এবং রাজনৈতিক বিশ্লেষক। শেখ ফরিদ, আপনি শুনছেন? জি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জি জি, ধন্যবাদ আপনাকে। সেই সাথে আমাদের বিজ্ঞ আলোচক যারা আছেন তাদেরকে আমার সালাম ও শুভেচ্ছা। দর্শকদেরকে আপনি জি, আমরা 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 দেখতে পেলাম যে আমাদের আদম ব্যাপারী ইউনূস সাহেব এখন আমেরিকাতে আছেন। তার 104 জন বাটপার, মানে 104 বাটপার নম্বর 104 তিনি নিয়ে এখন এই মুহূর্তে আছেন আমরা জানি, এবং তিনি সেখানে গিয়ে ভাষণ দিচ্ছেন তাও আমরা জানি। তিনি ছাতা আক্তার, তারপর মির্জা ফখরুল সাহেবকে এবং যারাকে সামনে রেখে তিনি বাংলাদেশে একটি মোটামুটি একটা ভালো দ্বন্দ্ব শুরু, যে অপপ্রয়াস তিনি নিয়েছিলেন সেটা কিছুটা সাকসেসও হয়েছেন। তার প্রতিদানে আমরা দেখলাম বাংলাদেশে একদিনেই প্রায় 350 থেকে 550 মানুষ গ্রেপ্তার করা হলো। তিনি এই অপকৌশলটা নিয়েছিলেন। প্রথমে বললো যে তারা 8-10 জন গিয়েছে, এখন আমরা জানলাম যে সেখানে 104 জন নিয়ে গেছে। এই যে তাদের বাটপাড়ির কৌশল, সেগুলো জনগণের কাছে এখন প্রকাশিত, উন্মুক্ত সারা পৃথিবীর কাছে। তিনি যে বাটপার, এটা নতুন কিছু না, এটা শুরু থেকেই তার ছাত্র জীবনে তিনি বলেছেন যে তিনি পত্রিকা নিতেন বাটপারি করে, তিনি নিজের আত্মজীবনীতে লিখেছেন, এটা আমরা জানি। তারপরেও বাংলাদেশের কিছু কিছু মানুষের এখনো অনেক মানুষকে এখন তারপরেও অনেক মানুষকে দেখি তারা আমাদের এই এদের দেখি যে পূজা করে। আচ্ছা, করতে থাকুক, তারা করার, কিন্তু যা করার তারা করবে, কারণ যারা সুবিধাভোগী তারা তো পূজা করবেই। কিন্তু আজকে আমরা দেখলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আওয়ামী লীগের পক্ষের এবং মুক্তিযুদ্ধের পক্ষের, আমি দুইটা কেন বলি, কারণ হচ্ছে যে শুধুমাত্র যে আওয়ামী লীগের পক্ষের তা না, অনেকেই দাবি করে আওয়ামী লীগের দোসররা সেখানে গিয়েছে। নো, সেখানে অনেক মানুষ নিজ দায়িত্বে, যারা আওয়ামী লীগের কঠোর সমালোচক, তারাও সেখানে, আমি মনে করি অর্ধেক সেখানে উপস্থিত যারা আওয়ামী লীগের সমালোচনা করে। যারা বলে থাকেন যে আওয়ামী লীগের দোসররা শুধুমাত্র ইউনূসের বিরোধিতা করে, আওয়ামী লীগের দোসররা শুধু জয় বাংলা স্লোগান দেয়, নো, বাংলাদেশের এইখানে যারা উপস্থিত হয়েছে তারা অর্ধেক এই আওয়ামী লীগের সমালোচক ছিল। তারা ছাত্রলীগ যুবলীগের সমালোচনা করছে, কিন্তু আজকে তারা নিজের দায়ে এই মানে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছিল, মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের বিরোধিতা করেছিল, তথাকথিত জুলাই সন্ত্রাস আন্দোলনে যুক্ত হয়েছিল, তাদেরকে তারা গ্রেপ্তার করে ফেলেছে। আপনি, আমি বা আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে এবং এই তথাকথিত জুলাই সন্ত্রাস আন্দোলনে যারা বিরোধিতা করেছি, তাদের কথা বলতে দিবে তো দূরের কথা, যারা এই জুলাই আন্দোলনের পক্ষে ছিল, যারা জুলাই সন্ত্রাসী আন্দোলনের পক্ষে ছিল, যারা শেখ হাসিনার পতন চেয়েছে, মাঠে থেকে আন্দোলন করেছে, লিখেছে, বলেছে, টিভিতে কথা বলেছে, বক্তব্য দিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করতেছে তারা, আর বলতেছে এখন বাক স্বাধীনতা আছে। এখন বাক স্বাধীনতা কোথায়? আরেকটা আপনার সাথে আমি অতিরিক্ত যোগ করতে চাই, 1 মিনিট নিতে চাই, তারপর আমি ভাইয়ের কথা, আমরা দর্শকরা অপেক্ষা করতেছি আপনার কথা শোনার জন্য, আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। সেটা হলো যে যারা এতদিন বললো, যে আমিও সমালোচনা করেছি আওয়ামী লীগের, যে আপনি মোবাইল চেক করতে পারবেন না, এটা মানুষের পার্সোনাল, সে বুদ্ধিজীবীর এখন কোথায়? সে বামপন্থীর এখন কোথায়? সেই লেখকের এখন কোথায়? সে আলোচক, সে মানবাধিকার সংস্থার লোকগুলো এখন কোথায়? সে সাংবাদিকেরা কোথায়? সে শিক্ষক সমিতি এখন কোথায়? সে শিক্ষক নেটওয়ার্ক কোথায়? যারা বলতো আওয়ামী লীগ মোবাইল বের করে করে মানুষের বাক স্বাধীনতা হরণ করতেছে, ব্যক্তি স্বাধীনতা হরণ করতেছে, অবশ্যই সেটা হরণ ছিল, আমি মনে করি। এখন তারা কোথায়? এখন তারা কোথায়? যারা এখন আওয়ামী লীগের ছবি মোবাইলে পেলে পেটাইতেছে, মারতেছে, এই ব্যাপারে তারা তো কথা বলতেছে না। তবে কি তাদের আন্দোলনটা ছিল আসলে সিলেক্টিভ? তবে কি তাদের গণতান্ত্রিক আন্দোলন, তথাকথিত গণতান্ত্রিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলনটা ছিল সিলেক্টিভ, যে শুধুমাত্র শেখ হাসিনা সরকার উচ্ছেদ হয়ে গেলে, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার উচ্ছেদ হয়ে গেলে কেবল তারা সফল, কেবল তারা মনে করে গণতান্ত্রিক? এখন তো পরিষ্কার। আচ্ছা, যদি আওয়ামী লীগের আমলে মোবাইল চেক করা হারাম হয়ে থাকে, তাহলে এখন মোবাইল চেক করা কিভাবে আরাম হয়ে গেল? ফতোয়া কি আলাদা? মানে একই কাজে, মানে এক যাত্রায় 2 বিচার। জনগণ এগুলো দেখবে না, জনগণ এগুলোকে বুঝবে না। জনগণ দেখতেছে, বুঝতেছে। খুব শীঘ্রই আমরা জানি মুখোমুখি হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষ শক্তি। জি, ধন্যবাদ। একেবারে সঙ্গে থাকুন শেখ ফরিদ। জনাব একেম ইসলাম ভাই, আপনার শুনি, পুরো আমেরিকা জুড়েই তো যারা আছেন বাঙালি, তারা প্রায় সবাই স্বতঃস্ফূর্তভাবে নিউ ইয়র্কে গিয়েছেন বিক্ষোভ প্রদর্শনে। আপনি তো খোঁজখবর রাখছিলেন। না জি, আমি ওটারই অংশ, কিন্তু এবার আমার
কাজ এবং শরীর দুটোই এমনভাবে আমাকে পাকড়াও করেছে। আমি দর্শকদের প্রতি ক্ষমা চাই, আপনাদের প্রতি ক্ষমা চাই। আমি এবার যেতে পারিনি, যদিও আমার আগের থেকে একটা প্রোগ্রাম ছিল যে আমি যাব। আমি প্রতি বছরই যাই এবং সেখানে মোটামুটি আমাদের বড় একটা টিম যায়, এবারও গেছে। কিন্তু এবার আমার স্কেজুলটা এত রাশ ছিল যে, আর বিশেষ করে কোর্ট সংলগ্ন যে তারিখগুলো থাকে সেগুলো কখনোই চেঞ্জ করা যায় না, কোনোদিন ক্যান্সেলও করা যায় না। হ্যাঁ, এটা সেই জন্য আমি পারিনি আজকে যেতে। যদিও আমার প্ল্যান ছিল আজকে ভোরবেলা যাব, ডে টু ডে ট্রিপ মেরে চলে আসবো। তারপরেও আজকের দিনেও আমার যেহেতু শুক্রবার, কিন্তু অ্যাসাইনমেন্ট এটা সরকারি অ্যাসাইনমেন্ট, এখন পুরো প্রক্রিয়া পুরো ইয়েটাকে আপনি করা যাচ্ছে না, সেজন্য যেতে পারিনি, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। আর একটি জিনিস হচ্ছে যে আজকে আমার জানা মতো আমাদের একটা এস্টিমেশন যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যেমনটি ভাই বললেন আমাদের সহ আলোচক, যিনি যেটা বলেছেন, এর আগেও আমরা বলেছি যে আমি আপনার 2 সেশন আগে যখন আপনার সেটে এসেছি তখনও বলেছি এইবারের যে সমাগমটা হবে শুধু আওয়ামী লীগের সমাগম হবে না। এখানে মুক্তিযুদ্ধের পক্ষের, 71-এর মুক্তিযুদ্ধের পক্ষের যে কোনো সংগঠন সবাই চলে আসছে, যারা কোনো সংগঠন করেন না তারাও এসছেন। তো আমার একটা বলপার্ক, আমার একটা বিভিন্ন হিসাব নিয়েছি, সেই হিসাবে এটা শুধু আমাদের এখানে গোটা কয়েক সংলগ্ন স্টেট থেকে যায়নি, কানাডা থেকে এসছে। আপনি জানেন যে আপনার গত সেটে আলাপ করেছে কানাডা, আমি বলবো যে ইউরোপ থেকেও আসছে, তারপরে অনেকেই লন্ডন থেকে এসেছে, যে যেভাবে পেরেছে হ্যাঁ তারা এসেছে। এবং আমাদের আনুপাতিক একটা, আমি যে জায়গাটায় আমাদের ইউএন এর সামনে যে মিটিংটা হয় সেখানে নিউ ইয়র্ক পুলিশ কিন্তু কতগুলো ধার্যকর মানে আনুমানিক কতজন হতে পারে ঠিক সেই রকম জায়গাও দিয়ে দেয়, বরাদ্দ করে দেয়, এবং সেটা একেবারে রেলিং দিয়ে বেড়িবদ্ধ করে দিয়ে দেয়, যার যার জায়গায় সে ডেমনস্ট্রেশন করবে। এবং আপনি জানেন এটি বছরে আমাদের এমন একটা জায়গা, এটা একটা বিরাট একটা মিলন মেলা, এবং সেখানে কিন্তু সারা বছরে কারোর সাথে যদি কেউ দেখা না হয় তাহলে সেখানে দেখা হয়, যার জন্য আমি অনেকের সাথে কথা বলেছি, গতকালও কথা হয়েছে, কিন্তু মানে যেহেতু সরেজমিনে সেখানে নেই, অনেকের সাথে দেখা হচ্ছে না, তার জন্য আমি অনেক দুঃখিত এবং আমি খুব ফিল করি, মিস করি। আর একটা আনুমানিক আমরা 5,000-এর কাছাকাছি মানুষ একটা এস্টিমেট করেছে। মানুষের প্রবাসে মানুষ কিন্তু কাজ করে, অনেক কাজ করে, অনেক খাটি ওনাদের সময় এবং সবকিছু মিলে যথেষ্ট মূল্যবান, এবং তারা কেউ বসে নেই। তার মধ্য থেকেও কিন্তু এই যে 5,000 আমরা কাউন্ট করেছি, 5,000-এর কাছাকাছি লোকজন কিন্তু সারা নিউ ইয়র্কে এখন শুধু 71-এর পক্ষে শক্তি লুকিয়ে আছে বিভিন্ন জায়গায়, শুধু ঠিক এই জায়গায় না, হোটেলের সামনে বলেন, বিভিন্ন জায়গায় রয়ে গেছে অনেক মানুষ। আবার অনেকে কিন্তু পার্কিং এর সমস্যার জন্য হয়তো গাড়ির মধ্যে রয়েছে, এরকমও আছে। তো নিউ ইয়র্ক একটা খুব একটি কমপ্লেক্স একটা সিটি, যে সিটিতে আপনার পার্কিং এর সমস্যা, গাড়ি নিয়ে গেলে আমরা অনেক সময় অনেক দূরে পার করে হেঁটে আসতে হয়, তারপরে অথবা অনেক কিন্তু এই সমাগম কিন্তু সাংঘাতিক ভাবে হয়। এই সমাগমটা আসলে কি ধরনের প্রভাব ফেলবে? এই যে বিক্ষোভ ইউনূসের বিরুদ্ধে, এটা কিন্তু একটা জিনিস হচ্ছে, ইউনূস বক্তৃতা দিচ্ছিলেন জাতিসংঘে অধিবেশন, 80তম অধিবেশনে বাংলাদেশের রাষ্ট্র সরকার প্রধান হিসেবে বক্তব্য দিচ্ছিলেন, তখন বাইরে বিক্ষোভ হচ্ছিল। এটা আসলে কি মেসেজটা দিল বা দিবে? এটা কিন্তু এটা আন্তর্জাতিক মহলের বিভিন্ন, এখানে কিন্তু অনেক মিডিয়া থাকে, অনেক তাদের ইউএন এর, এটাকে বলা হয় রিপোর্টার্স সার্ভিস। হ্যাঁ, এটা ইউএন এর একটা রিপোর্টার সার্ভিস। এই রিপোর্টার সার্ভিসরা যারা যেটা করে সেটা সাংবাদিকতার মধ্যে থেকেও করতে পারে, অথবা একটা পার্সোনাল রিপোর্টিং করতে পারে, ওদের একটা রিপোর্টিং সিস্টেম রয়েছে। এইগুলোকে সবকিছু মিলে কিন্তু বিশেষ করে 80%ই রিপোর্ট যায়। এই রিপোর্টিং করার জন্য ইউএন এর একটা এজেন্সি আছে, সেই এজেন্সিতে তারা জেনেভাতেও কাজ করে, তারা লোকাল ডিস্ট্রিক্ট অফিস যেখানে নিউ ইয়র্ক ইউএন এর, সেখানেও কাজ করে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে তাদের যোগাযোগ। সেই জন্য সেই রিপোর্টার্সরা, এটাকে রিপোর্টার্স বলে, নট রিপোর্টার্স, এটা রিপোর্টার্স বলে। সেই রিপোর্টার্সরা কিন্তু তাদের রিপোর্টার্স রিপোর্ট দেয়, এবং এইটা নিয়ে কিন্তু তাদের যেই
আপনার আন্তর্জাতিক যে সমস্ত ছোট ছোট পকেট ট্রাইব্যুনাল বসে, পকেট কোর্ট বসে বা কনফারেন্স বসে, সেখানে কিন্তু এই রিপোর্টার্সদের রিপোর্টগুলোকে গণ্য করা হয় এবং গ্রাহ্য করা হয় এবং সেটাকে রিড আউট করে কিন্তু অন্য পক্ষকে শোনানো হয়। তো আমি মনে করি যে এই যে স্লোগান দেওয়া, এই স্লোগানগুলো, তারপরে ফেস্টুন দেওয়া, বিভিন্ন ইংরেজিতে যে সমস্ত ফেস্টুন অথবা ডায়াগ্রাম বা ইমেজেস সেখানে দেওয়া আছে, এগুলার ছবি, এগুলা শুধু সংবাদ সংস্থা না, বাকি রিপোর্টার্স যারা, তারাও কিন্তু এগুলো নেয়। কেউ তাদের রিপোর্টটাকে সম্বলিত করার জন্য তারা ইমেজগুলো নেবে, ফটোগ্রাফিক যে ইমেজগুলো নেবে, নিয়ে এগুলোকে এক রিপোর্টে তৈরি করে সেখানে সাবমিট করবে। এটাতে যে একেবারে কোনো রকম এই সমাগমে যে কোনো রকম কোনো আসর পড়বে না, এটা না, এটা যথেষ্ট ভালো একটা আসর পড়বে। সেই জন্যই কিন্তু এইটার অ্যারেঞ্জমেন্ট থাকে। এই জন্যই অ্যারেঞ্জমেন্ট থাকে যে দ্বিপাক্ষিকভাবে যারা বক্তব্য দিচ্ছে তাদের পক্ষে কে আছে এবং বিপক্ষে কে আছে, আসলে চিত্রটা কি। হ্যাঁ, এটা কিন্তু খুব হেল্পফুল। এবং কর্তৃপক্ষের কোনো জিনিস নজরে আনার জন্য এই ধরনের সমাগমটা ইউএন এর সামনে বছরে একবার, এই যে এইবার ৮০তম যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা যখন উনি গেলেন, ওনার বক্তব্যের মধ্য থেকে এবং ওনার যে যাওয়ার প্রসেস থেকে আরম্ভ করে সবকিছুর ভিতরে কিন্তু একটা গ্লিচ রয়ে গেছে, একটা মিথ্যাচার রয়ে গেছে, এবং প্রসেস না মানার যে একটা প্রবণতা, ঠিক সেইগুলো রয়ে গেছে। আমি একটু সময় নিতে চাই, কিরকম, আমি একটু ভিসার দিকে যাই। হ্যাঁ, যেমন ধরেন আপনার ওনার ওখানে অনেকের B1 B2 ভিসা ছিল। সেই B1 B2 ভিসা আমেরিকাতে সে 6 মাসে কখনো নিয়েছে, এখন হয়তো সে ভ্রমণ করতে পারে, সে ভ্রমণ করতে পারছে। বাট এই B1 B2 ভিসা কিন্তু কোনো রকমেই এটা হলো ইউএন এর আন্তর্জাতিক জাতিসংঘের একটা ডিস্ট্রিক্ট অফিস নিউ ইয়র্ক। এই নিউ ইয়র্কের অফিসটা ইউএন অফিস। এইটার সাথে ইউএস প্রশাসনের সাথে, ইমিগ্রেশনের সাথে কোনো রকম কোনো বাই-আপ নাই, কোনো রকম মানে কোনো কম্প্রোমাইজিং কোনো কিছু নেই যে ইউএস এর B1 B2 ক্যাটাগরির ভিসা, যেহেতু এই ল্যান্ডের ভেতরে ইউএন অফিস, ডিস্ট্রিক্ট অফিস নিউ ইয়র্কে, সেহেতু সেপারেট টাইপ অফ ভিসা ক্যাটাগরি ইউএন এ কোনো পার্টিসিপেট করতে আসলে সেটা পূর্বে এটাকে অ্যাপ্লাই করতে হবে। তারপরে তারা যখন এটাকে অথরাইজ করবে, অ্যাপ্রুভ করার পরে গিয়ে তারা সেই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। যেমন ধরেন ইউএনএ পার্টিসিপেট করার জন্য কোনো মেম্বার স্টেটের যদি কোনো ডেলিগেটস আসতে হয়, তাদের ক্যাটাগরি হচ্ছে জি সিরিজের ভিসা এবং C1 C2 সবসময় দেয় না, সাধারণত G1। তার মানে হচ্ছে এই যে ভিসা নেওয়ার যে প্রসেসটা, এই প্রসেসটাও কিন্তু 3 মাস, আমি এর আগে বলেছিলাম 3-4 মাস আগের থেকে শুরু করতে হয়। এবং তারা যখন নাম সহকারে, তাদের ডেটাবেস সহকারে সবার সবকিছু দিয়ে যখন পাঠানো হয়, তারা কিন্তু এটা অ্যাপ্রুভ করে যে ঠিক আছে তোমরা অ্যাপ্লাই করো। তখন এই ক্যাটাগরির ভিসার জন্য তারা স্পেসিফিক কতগুলো ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করতে পারে, তখন তারা ভিসাটা পায়। এটা B1 B2 ভিসা নেভার গিভ এনি অ্যাক্সেস টু ইউএন প্রেমিস। আমি এই প্রসঙ্গে আসবো আপনার, ঠিক আছে? হ্যাঁ, তো এখন এই যে উনি মিথ্যাচার করে, বিভিন্ন জায়গায় মিথ্যাচার করে, পলিটিক্যালি এবং প্রসেসগতভাবে বিভিন্ন রকম মিথ্যাচার করে, এবং আমি জানি যে উনি হয়তো আন্তর্জাতিকভাবে, উনি এবং ওনার ফ্যামিলি মেম্বার্স আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে যাওয়ার এবং ইউএসএ আসার বিভিন্ন রকম ওনাদের ভিসা ক্যাটাগরি রয়েছে, ইমিগ্রেশন ভিসা রয়েছে অথবা গ্রিন কার্ড রয়েছে, আবার অনেকে হয়তো সিটিজেন রয়েছে। কিন্তু তার মানে এই নয় যে সেখানে জেনারেল অ্যাসেম্বলি প্রেমিসের ভেতরে তারা যেতে পারবে বা পার্টিসিপেন্ট হিসেবে, ডেলিগেটস হিসেবে, অবজারভার হিসেবে যেতে পারে। এখন কথা হচ্ছে এই যে উনি 104 জনকে নিয়ে এসেছেন, কিন্তু দেখিয়েছেন উনি 6 জন নিয়ে এসেছেন রাজনৈতিক ব্যক্তিত্ব। বাংলাদেশে রাজনৈতিক ব্যক্তিত্ব আরো অনেক রয়েছে, আরো পোড়খাওয়া রাজনীতিবিদদের রয়েছে। যদি উনি ইনক্লুসিভ পলিটিক্যাল ডেলিগেটস বানাতে পারতেন, যেমন ইনক্লুসিভ বলতে উনি যদি অন্যান্য দল থেকেও নিতেন, যে বাংলাদেশে অনেক পুরনো দল রয়েছে, সবগুলো থেকে 1-2 জন করে নিতেন, তাহলেও কিন্তু আপনি অ্যাটলিস্ট 30-40 জন যদি পলিটিক্যাল ফেস নিয়ে আসতেন,
সেটাও পারতেন, কিন্তু উনি সেটা করেননি। করেছেন কি, উনি ভেরি শিশু যারা রাজনৈতিক দলের রাজনীতির অ আ ক খর ভিতরে এখনো বাউন্ডারিতে পড়ে নাই, যারা নাকি একটা সন্ত্রাসী তৎপরতার মাধ্যমে একটা সরকারকে উৎখাত করতে পেরেছে, এবং সেখানেও কিন্তু তারা একটা কনস্পিরেসির মাধ্যমে কোনো এজেন্ডা ছাড়া হ্যাঁ একেবারে এভাবে আসছে। মিথ্যা একেবারে তথ্য উনি কিন্তু সবসময় করে আমার ভাই, যাচ্ছেন। যে ইসলাম ভাই, আমি আপনার কাছে আসবো ওই B1 B2 ভিসার একটা প্রসঙ্গ যেহেতু আপনি তুলছেন, এটা নিয়ে একটু আসবো। আমি একটা বিষয় জেনে আসি শেখ ফরিদ আপনার কাছ থেকে। আপনি তো বক্তৃতা শুনলেন এই আমাদের সরকার প্রধানের মানে উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা, তিনি জাতিসংঘে ভাষণ দেবেন বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে। কি মনে হইলো বক্তৃতায়? কোনো নতুনত্ব কিছু আছে নাকি চর্বিত চর্বণ? আসলে কি বলতে চাইলেন তিনি? এই যে তার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, তিনি কি সেগুলো দেখেন নাকি? শুনেন, আপনি তো উপদেষ্টা বলছেন, আসলে তো উপদেষ্টা না, সে হচ্ছে অপদেষ্টা বা আপদেষ্টা বলতে পারেন। কারণ এই অপর আপদ তো একই জিনিস, এ তো বাংলাদেশের জন্য বালা মুসিবত আপদ। এই আপদেষ্টা যা যা বক্তব্য দিল আমি শুনলাম, খুব মনোযোগ দিয়ে শুনলাম। ভাবলাম যে যদি আবার না বুঝি, তার জন্য আবার যদি কোনো ভুল হয়ে থাকে, তার জন্য আবার খবরও পড়লাম পত্রিকায়। পরে যা আমি পাইলাম, আমি তো কিছু বুঝলাম না তিনি কি বলতে চাইছেন, তিনি নতুন সেখানে কি বললেন। বরং কেউ কেউ অভিযোগ কি করেছে জানেন, মানে মুসলমান যেহেতু মুসলিম প্রধান দেশ, অনেকেই দেখলাম সেখানে লিখছে যে 90টি রাষ্ট্রপ্রধান উঠে গেল, একটি দেশের নাম বললাম না, একটি দেশের রাষ্ট্রপ্রধান ভাষণ দিলে ইউনূস সেখানে বসেছিল কেন? এতক্ষণে দর্শক বুঝে গেছে কোন দেশের কথা বলছি। মানে যেই দেশের বিরুদ্ধে দেশে মিছিল হয়, সেই দেশের শাসক যখন বক্তব্য দেওয়া শুরু করে, 90 জন রাষ্ট্রপ্রধান শাসক সেখানে বয়কট করেছিলেন, ওয়াক আউট করেছিলেন। কিন্তু আমরা ডক্টর ইউনূসকে দেখলাম না। তার মানে কি? তার মানেটা কি? সে আসলে কার লোক? যাই হোক, সেই প্রসঙ্গে আসলাম না। এবার আসি কি বক্তব্য দিয়েছেন। তিনি বারবার রোহিঙ্গার কথা বললেন, নির্বাচনের কথা বললেন, তিনি বললেন দেশের অর্থনীতি, মানবতা, গণতন্ত্রের কথা বললেন। আমার তো শুনে হাসি আসছিল যে তিনি যে অর্থনীতির কথা বললেন, সেই অর্থনীতি তো ধ্বংস। তার গ্রামীণ ব্যাংক আর তার নিজের লাভ ছাড়া, ফায়দা ছাড়া কি তিনি করেছেন? দেশ তো ধ্বংস। আর বলবেন গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, এগুলো তো তিনি একেবারে মাটির 30 ফিট নিচে ঢুকিয়ে দিয়েছেন। শোনেন, বিএনপিও যদি ক্ষমতায় আসতো 5 তারিখে, কথার কথা, মানবাধিকার এত লঙ্ঘিত হইতো না, এত হওয়ার প্রশ্নই আসে না। এমনকি যে আমরা যারা মনে করতেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আসলে না জানি কি হয়ে যাবে, আমিও বলি মাঝে মাঝে, যাদের পেটে পাড়াতে গুবাইর করবে, তা কিন্তু একটা নির্বাচিত সরকার, একটি রাজনৈতিক সরকার এটা করতে পারবে না। এই যে ধরেন ভাই ক্ষমতায় আসলো বা আওয়ামী লীগের লোক ক্ষমতায় আসলো, তারা চাইলেও কিন্তু এরকম এখন যা ইউনিস করতে পারবে না। ইভেন এই মুহূর্তে যদি বিএনপি ক্ষমতায় আসে, এগুলো করতে পারবেই না। তো ডক্টর ইউনূসের রাজনীতির কথা বলে সে তো ধ্বংস করে দিয়ে গেছে। মাহবুব কামাল, যিনি এই সরকারের পক্ষে, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, লেখক, তিনি কি লিখেছেন যে বাংলাদেশের ইতিহাসে তার চাইতে বেশি ক্ষতি, এই সরকারের চাইতে বেশি ক্ষতি কেউ করে নাই। আজকে তিনি পড়ে দিয়েছেন কয়েক ঘন্টা আগে, আমি সেটা শেয়ার দিয়েছি। আমি খুব কমিউনের লেখা শেয়ার করি মাহবুব কামাল সাহেবের। তিনি কিন্তু আবারও বলি, তিনি কিন্তু জাসদ করার লোক। তিনি কিন্তু বলেছেন আমি তো এই সরকারের পক্ষের লোক, মনে আছে তো? তাকে গ্রেপ্তার করে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, সেই মাহবুব কামাল বলেছেন যে এই সরকার যে ক্ষতি করেছে, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এই ক্ষতি করতে পারতো না, এমনকি জামাত এই ক্ষতি করতে পারতো না, তার চেয়ে বেশি ক্ষতি করে গেছে। সুতরাং তিনি যখন মানবতা, গণতন্ত্র, নির্বাচনের কথা এই জাতিসংঘে ভাষণে বলেন, আমার তখন হাসি পায়। মানে বাংলাদেশের মানুষই এত বোকা না। জাতিসংঘে তিনি যে ভাষণ দিতেছে, তার বোধহয় আকল নাই যে ওই দেশের মানুষেরা, ওই দেশের রাষ্ট্রপ্রধান এগুলো জানে। তিনি কি করেছেন না করেছেন, আমাদের চাইতে বেশি খবর ভারতের লোক জানে, আমাদের চাইতে দেশে কি হয় তার চেয়ে বেশি খবর তুরস্ক জানে, আমাদের চেয়ে বেশি খবর ইউরোপ জানে আমাদের দেশে কি ঘটে। আমাদের দেশের যে ওই যে অজপাড়া গায়ে একটা মন্দিরের প্রতিমা ভাঙতেছে, সেই খবরও তারা রাখে। আর ডক্টর ইউনূস এবং তার চামচারা এই যে স্টিম রোলার চালিয়েছে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের উপরে, দুইটা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, ছাত্রলীগ নিষিদ্ধ করেছে, এগুলো তারা জানে না। আবার তিনি বলেন রোহিঙ্গাদের প্রত্যাবর্তন করাইতে হবে। তিনি যতবার এই কথা বলেছেন ততবারই কিন্তু রোহিঙ্গা ঢুকেছে। তাই আমি এখন সন্দিহান যে আবার না রোহিঙ্গা ঢুকে। তিনি বাংলাদেশের আর্মিকে দিয়ে, ওই যে ভুলে গেলাম নামটা, সেই রোহিঙ্গাদের সংগঠন আসরা নাকি কি যেন নাম, খাসরা নাকি আসরা নাম, তাদের দিয়ে আরাকান আর্মির উপর হামলা করাইছে। এটা আরাকানরা দাবি করতেছে, আরাকান আর্মিরা দাবি করতেছে। এই যে করে গেল ঘটনা, এইখানে একদিকে বলতেছে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন দরকার, অন্যদিকে বাংলাদেশের সেনাবাহিনী দিয়ে রোহিঙ্গাদের নিয়ে হামলা করাইতেছে বার্মার মধ্যে। মানেটা কি?
মানে হলো এখানে একটা প্রি প্ল্যান কাজ করতেছে। ওই যে মেটিকুলাস ডিজাইন বলেন না, এই মেটিকুলাস ডিজাইনে কি যে আছে আর কি যে নাই এটা বোঝা বড়ই মুশকিল। মানে প্রতিদিন একটু একটু করে প্রকাশ হচ্ছে, প্রতিদিনই নতুন নতুন বিষয় প্রকাশ হচ্ছে। তিনি যে ভাষণগুলো দিয়েছেন জাতিসংঘে আজ পর্যন্ত বাংলাদেশের যত শাসক দিয়েছেন সবচেয়ে ফালতু এবং একটা মানে ফালতু মানে গার্বেজ মার্কা ভাষণ হয়েছে। এটা কোনো ভাষণের মধ্যে তিনি কি বলেছেন, কি বলতেছেন আমি তো কিছু বুঝলাম না। এটা দেখে পরে মনে হয়েছে একটা জেলা কমিটির কোনো বিএনপি আওয়ামী লীগের নেতা বক্তব্য দিতেছে। এটা জাতিসংঘের ভাষণ হতে পারে না। তিনি যে বক্তব্য আর দেখলেন যে প্রতিবাদ, কেন এই প্রতিবাদে ফেটে পড়ছে মানুষ, সে তো আপনি যেটা বলেন সেটা দেখে কিনা অবশ্যই সে জানে, সে জানে, জানে বলেই তো এই আন্দোলন হবে, প্রতিবাদ হবে, তার বিরুদ্ধে বিদ্রোহ হবে। এটা জানে বলেই তো বলছে 6 জন নিয়ে যাব, এখন দেখি 104। মানে বাটপার আগে শুনেছিলাম 6 জন বাটপার, এখন দেখি বাটপার 104। বুঝতে পারছেন তো? এইগুলো মানুষের কাছে দিনের আলোর মতো এখন পরিষ্কার। আপনি তাকে আমি বারবার তো বলি শুধু সেনাদের ব্যারাকে ফিরে যেতে দেন, শুধু সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যেতে দেন, দেখবেন কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। ওই তিস্তার জল কোথায় গড়াবে, ব্রহ্মপুত্রের জল কোথায় গড়াবে, বুড়িগঙ্গার জল কোথায় গড়াবে, শুধু সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে দেন। আর এই সমস্ত প্রতারণামূলক বক্তব্য জাতিসংঘে দিয়ে ছেলে বলানো কথাগুলি কি বললো আমি বুঝতে পারলাম না। এই ড্রাফট কে করে সম্ভবত এটা ডাস্টবিন শফিক লিখে দিয়েছে, কারণ ডাস্টবিন শফিকের যে যোগ্যতা তার চাইতে বেশি তো আর বলতে লিখতে পারবে না। এটা ডাস্টবিন শফিক একাই বোধহয় লিখছে আমার ধারণা, কারণ এটা যদি ঢাকা ইউনিভার্সিটির একটা ছাত্র লিখতো এরকম ফালতু ভাষণ তৈরি করে দিত না, এরকম ফালতু ভাষণ তৈরি করে দিত না। আর 104 জন নিয়ে যাবে বলে 4 জন এই 6 জনের ঘোষণা দিত না। আর ভিসার যে বাটপারি আমরা তো ওনার কাছে শুনলাম যে ভিসার মধ্যে যে বাটপারিটা করেছে, ঠিক আছে অপেক্ষা করে দেখেন সামনে। আপনি বেশ প্রেস উপদেষ্টার কথা বলছেন, প্রেস সচিব তো এই টিআইবির প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন এবং টিআইবির প্রতিবেদন অসত্য, তারা যে বিয়ে করছে যে 104 জনকে নেওয়ার বিষয়টি এটা অসত্য, তথ্য নির্ভর না, হ্যাঁ এই ভিত্তি এটা বলেছেন। যদি টিআইবি এটা বলে থাকে এটা মিথ্যা হয়ে থাকে, এটা তো ফৌজদারি অপরাধ করছে, সে ডাস্টবিন শফিক মামলা করুক, সে তো জয় বাংলা স্লোগান দিলে নাকের বদনা ফাটায় ফেলে 32 নাম্বার ভাঙতে পারে, তারপরে মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করতে পারে, সে তো যা ইচ্ছা তাই করবে। ক্ষুধার পরে যার সবচেয়ে ক্ষমতা বেশি বাংলাদেশের ডক্টর ইউনূস আর জামাতের নেতার, তারপরে যে ব্যক্তিটা সবচেয়ে বেশি ক্ষমতা সেটা ডাস্টবিন শফিকের। টিআইবি নেতার বিরুদ্ধে গ্রেফতার করে পরোয়ানা জারি করুক, মামলা করুক। টিআইবি তো আইনের উঠতে না, তার মামলা করে দেখ, বললে দেখ আওয়ামী লীগের দোষর বলেছে, সেই মুরুত্ব নাই, সেই মুরুত্ব নাই, সেটা করতে বলেন। আপনি আমার নামে বলেন না দেখি, আপনি আমার নামে একটা মিথ্যা কথা বলেন, আমি দেখেন প্রতিবাদ করি কিনা, মামলা করি কিনা। সে পারে না কেন, সে ভয় পায় কেন? সঙ্গে থাকুন। ইসলাম ভাই, আপনি যেহেতু B1 B2 প্রসঙ্গটা তুলছিলেন, আমাদের একজন এনসিপির নেতা আক্তার হোসেন তিনি B1 B2 ভিসাতে গিয়েছেন। B1 B2 ভিসাতে আমেরিকায় গেলে রাজনৈতিক কর্মকাণ্ডে স্লোগান দেওয়া, মিছিল করা, সমাবেশে বক্তব্য দেওয়া, এইসব নিয়ে আপত্তি আছে সম্ভবত। এই নিয়ে শুনছিলাম একটা মামলা তার বিরুদ্ধে করার প্রক্রিয়া চলছে। এটা কি মামলা করার সুযোগ আছে কিনা, তিনি কি আইন ভঙ্গ করলেন কিনা, আপনি কি একজন আইনজ্ঞ হিসেবে আপনি কিভাবে দীর্ঘদিন ধরে আপনি ইয়েতে আছেন? হ্যাঁ, এটা একটা দেখেন বিভিন্ন রকমের ক্যাটাগরির ভিসা আমেরিকাতে আছে এবং সেইটার কারণে আমেরিকাতে তারা মানুষ বিভিন্ন দেশের থেকে আন্তর্জাতিকভাবে আসে। কিন্তু এখানে প্রথমে আমি বলে রাখি যে এই বিষয়বস্তুতে যে বিষয়টি সেটি হচ্ছে যে আমি একটু আগেও বলেছি যে ইউএন এর যে অফিসটি নিউ ইয়র্কে রয়েছে সেটি একটি ডিস্ট্রিক্ট অফিস লোকেটেড ইন নিউ ইয়র্ক, রাইট? এটা আমেরিকার ভিতরে রয়েছে, কিন্তু অফিসটা হচ্ছে আন্তর্জাতিক কি জানি আন্তর্জাতিক সংগঠন এবং এটা জাতিসংঘের একটা ডিস্ট্রিক্ট অফিস। এখন এই ডিস্ট্রিক্ট অফিসের যে সমস্ত কাজকর্ম বা ইনভাইটেশন বা ডেলিগেটস বিভিন্ন স্টেট মেম্বার স্টেট থেকে আসে। মেম্বার স্টেট মানে হচ্ছে জাতিসংঘের অন্তর্ভুক্তি যে সমস্ত সদস্য দেশ রয়েছে, সেই সদস্য দেশগুলোর ডেলিগেটসরা যখন আসে তাদের কোনো ইভেন্টে, তখন যেহেতু ইউএস এর মধ্যে আসবে সেহেতু এই ভিসা ক্যাটাগরিটাকে আলাদা করা হয়েছে, যাতে নাকি রেগুলার B1 B2 ভিসা অথবা ইমিগ্রেশনের অন্যান্য ক্রাইটেরিয়ার সাথে ইভেন কোনো সিটিজেন আসছে তার সাথে সে যদি আপনার ইউএন এর কোনো পার্টিসিপেন্ট হয়ে থাকে, ডেলিগেট হয়ে থাকে, অথবা কোনো রকম কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চায় সেশনের অংশে, এখানে অনেক রকমের ইভেন্ট
সাইড ইভেন্টও হয়। প্রত্যেকটা সাইড ইভেন্ট বা কনফারেন্সের জন্য কিন্তু স্পেসিফিক এটা প্রি অ্যাপ্লিকেশন করে অ্যাপ্রুভাল নিয়ে তাদের ইনভাইটেশন পেতে হবে, এবং সেই ইনভাইটেশনের আলোকে ইনভাইটেশন সম্বলিত করে তারা কিন্তু ওই স্পেসিফিক কোন ভিসা ইউএন এ পার্টিসিপেন্ট হিসাবে আসার জন্য একমাত্র 2 টাইপের ভিসা রয়েছে। একটি হচ্ছে জি সিরিজের মধ্যে রয়েছে G1, G2, G3, রাইট? আরেকটি হচ্ছে C2, এটা আলাদা। তাহলে এখানে কাদেরকে দেওয়া হয়? এটা বিভিন্ন দেশের ডিপ্লোম্যাটসদেরকে দেওয়া হয়, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের অফিসিয়ালসদেরকে দেওয়া হয়, এবং ইনভাইটিস যদি কেউ ইনভাইটেশন পায় তাদেরকে এই ধরনের এই ভিসা। এবং ইউএন এর যে কোনো সেশনে, যে কোনো প্রোগ্রামে যখন কেউ পার্টিসিপেন্ট হিসেবে আসে, সেইখানে এই 2 ক্যাটাগরি ছাড়া অন্য কোনো ভিসা ক্যাটাগরি অ্যালাউড। এটা ইউএস গভর্নমেন্ট এটা ইস্যু করে। না, প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্নটা খুব পরিষ্কার। আমি বলছি B1 B2 তে যে আমাদের যারা এসেছেন, ইভেন অনেকে হয়তো এই ডেলিগেশনে যারা এসেছেন তারা, তাদের মধ্যে অনেকে ইউএস সিটিজেন, ইউএস পাসপোর্ট হোল্ড করতে পারে, আবার অনেকে গ্রিন কার্ড হোল্ড করতে পারে, যারা নাকি আসা যাওয়ার মধ্যে থাকতে পারে। কিন্তু that doesn't give guarantee or that doesn't give any access to UN General Assembly premise. এইটা আমরাও তো সিটিজেন, আমি ইচ্ছা করলে যেতে পারবো? আমাকে দেবে ঢুকতে? নো, আমাকে কি করতে হবে? আমাকে আগের থেকে তাদের রেজিস্টার্ড ইনভাইটিস হতে হবে। আমি অবজারভার হিসেবে আমার প্রশ্ন বোধহয় আপনাকে ক্লিয়ার করতে পারিনি। আমি প্রশ্নটা করেছিলাম যে এনসিপি যে নেতা গিয়েছেন B1 B2 তে, তিনি নিউ ইয়র্কে গিয়ে যে স্লোগান দিয়েছেন, আমি আসছি সেখানে, সেখানে এটা আইন সিদ্ধ কিনা? নো, আমি সেখানে আসছি। B1 B2 তে যারা আমেরিকাতে আসে তারা কোনো রকম কোনো পেইড কাজ করতে পারবে না, তারা কোনো রকম কোনো লোকাল কোনো ইভেন্টে এই ধরনের কোনো স্লোগান দেওয়া বা এই ধরনের কোনো জায়গায় কোনো থাকতে পারবে না। দিস আর কল ব্যান ইভেন্টস। হ্যাঁ, সো ওদেরকে এখানে আসলে একটা সীমানা। B1 B2 মানে হয় সে ব্যবসার জন্য আসছে, অথবা সে ঘুরতে এসেছে, টুরিস্ট হিসাবে এসেছে। He or she has only one thing, to spend money here. That's all. He or she have to spend money here to see the buildings, to see the tourism aspects and nothing else, right? এখানে সে কিন্তু কাজের জন্য, সে যদি খুব ভালো এক্সেপশনাল কোনো কাজ জানে বা কোনো কিছু জানে, সেখানেও কিন্তু সে এটাতে আসতে পারছে না। সেটার প্রসেস রয়েছে, সেখানে সে তাকে অ্যাপ্লাই করতে হবে, তাকে অনেক রকমের সমস্যা, সেটা আবার অন্য জিনিস, তাই না? তাহলে আপনি যেটা স্পেসিফিক্যালি বলেছেন, একটা ডেমনস্ট্রেশন মানে একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, সে কিন্তু সেখানে করতে পারে না। কেন আমি বলি? তাহলে আপনি বলবেন যে অন্য বাঙালিরা তো স্লোগান দিতেছে। অন্য বাঙালিরা সাপোর্টার হিসেবে স্লোগান দিচ্ছে। যেই কোনো আমি একজন সিটিজেন হিসেবে, আমি ইউএস সিটিজেন হিসেবে বিশ্বের যে কোনো একটা জিনিসকে আমি সাপোর্ট করি, সেই জন্য তার পক্ষে, অথবা আমি পছন্দ করি না তার বিপক্ষে, আমি সাপোর্টার হিসেবে। আই এম নট অ্যান অ্যাক্টিভিস্ট লাইক এখানে একবারে রেজিস্টার্ড, সেটা না। এখানে বিদেশে অন্য দেশের রাজনীতি করা যায় না, কিন্তু আপনার ফ্রিডম অফ স্পিচ রয়েছে, তারপরে বিভিন্ন আইনের আলোকে আমরা ডেমনস্ট্রেশন করতে পারি। কিন্তু যারা B1 B2 নিয়ে আসছে, ইভেন যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আসছে, আপনারা দেখেছেন কিছুদিন আগে স্টুডেন্টদেরকে বলা হয়েছে যে তোমরা কোনো ডেমনস্ট্রেশনে যেতে পারবে না। যেহেতু ডেমনস্ট্রেশনে গিয়েছে, তাদেরকে কিন্তু লক আপ করে দেশে পাঠিয়ে দিয়েছে কিছুদিন আগে। আপনি 5-6 মাস আগে ঘটনা ঘটেছে, রাইট? তো এখানে B1 B2 আসলে একমাত্র তারা এই রাস্তাঘাট দেখবে, বিভিন্ন মিউজিয়ামে যাবে, পয়সা খরচ করবে, এইটা ছাড়া তাদের আর কোনো কাজ নাই। তিনি যে মিছিল দিলেন, স্লোগান দিলেন, একটা ছোট্ট এক্সেপশন আছে, ইটস এ ভেরি বিরল এক্সেপশন। সেটা হচ্ছে যে সে যদি কোনো ইনভাইটি হিসেবে, সে যদি ইউএন এর কোনো জায়গায় কোনো সেশনে সে যদি অবজারভার হিসাবে রেজিস্টার করে থাকে, প্রি রেজিস্টার করে থাকে, সেই রকম কোনো কিছু যদি আগের থেকে করে থাকে, তাহলে হয়তো সেই পাসটা দিয়ে সে অবজারভার হিসাবে ঢুকতে পারে। কিন্তু মেইন প্রেমিসে যেতে কিন্তু আরেকটা স্টেপ। আপনি আরেকটা প্রসঙ্গে চলে যাচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে যে আক্তার হোসেন যে গ্র্যান্ড হায়াতের সামনে যে মিছিল করলেন, সেটা
তাইলে তার বিরুদ্ধে কি আইনি পদক্ষেপ যে কেউ নিতে পারে কিনা, এই অবশ্যই ব্যাপারটা নিতে জানতে পারে, চাই। কে নিতে পারে অবশ্যই নিতে সেটা? পারে, অবশ্যই কে নিতে পারে সেটা? যে কেউ নিতে পারে। আমি আপনি যে কেউ নিতে পারে। এখন নিউ ইয়র্কে যারা আছে তাদের এখন আইসে গিয়ে একটা পিটিশন দিয়ে দিলেই হয়। তাই ভেরি হ্যাঁ, ইন্টারেস্টিং। আইস আইস তো এখন খুব স্ট্রং। আচ্ছা, তো আমি শুনছিলাম যে তার আমি বিরুদ্ধে একটা জিনিস বলি আবার, জি আওয়ামী লীগের কিছু দৌর্ণতা রয়েছে। হুম, আওয়ামী লীগের দৌর্ণতাটা কি? যেমন আপনি যে কাজে আপনি আইনের শরণাপন্ন হতে পারেন আপনি নিচ্ছেন না, না কিন্তু আমি যতদূর জানি আমাদের এই শোতেই সুলতান রহমান সেদিন জানিয়েছিলেন যে তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যাওয়ার জন্য, এই যে সে আইন ভঙ্গ করছে, সে B1 B2 ভিসায় গিয়ে মিছিল দিয়েছে, সেই জন্য তার বিরুদ্ধে আইনি অ্যাকশনে যাওয়ার জন্য স্থানীয় লিগ্যাল যারা আছেন আওয়ামী লীগের, তারা একটা মামলা করার করছেন, অ্যাপ্লিকেশন বা মামলা করার। আমি কাল পর্যন্ত কথা বলেছি। কাল পর্যন্ত আমি জানি, আজকে সকাল থেকে আমার কারোর সাথে কথা বলার সুযোগ হয় নাই। আমি 3-4 ঘন্টা কোর্টে ছিলাম, তারপরে দৌড়ে এসে আপনার এখানে বসে এখন আমাদের আজকে জুমার দিন, জুমাতে চলে যাব। একেবারে আমরা শেষ পর্যায়ে চলে আসছি। সেই আর কি। তো এখন সেই জন্য আমি কারোর সাথে কথা হয়নি, তবে আমি জানি যে তারা ব্যস্ততার মধ্যে আছে। এর মধ্যেও যদি কেউ করে থাকে করতে পারে, কিন্তু আমি জানি যে এখনো করেননি। যার সাথে আমি কথা বলেছি উনি উষ্মা প্রকাশ এটাই করলেন যে দেখেন আমরা আইনগতভাবে স্টেপ নিতে পারি, তারপরে আমরা নিচ্ছি না কেন। 1 2 নম্বর হচ্ছে জামাত বিএনপি তারা কিন্তু মিথ্যা বলেও কিন্তু মিথ্যা বলে একটা কমপ্লেন করেছে আইনের দ্বারা একটা ছেলেকে যে ডিম মেরেছে তাকে অ্যারেস্ট করানো হয়েছে অন্য কোনো কমপ্লেন দিয়ে, একটা মিথ্যা কমপ্লেন করে। তারা আইনের আশ্রয় নিচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে আমরা আওয়ামী লীগের মানুষ আইনের আশ্রয় নেই না সহজে। কেন নেই না সেটা আমরা বুঝি না। আমাদের গ্রাউন্ড থাকা সত্ত্বেও কিন্তু আমরা নিচ্ছি না। এখন কথা হচ্ছে যে হয়তো নেওয়া হবে, হয়তো আজকালের মধ্যে যখন একটু এই রাশনেসটা কাটবে তখনই হয়তো হবে, অথবা এর মধ্যে হয়তো কেউ নিয়েও ফেলবে। যদি সেই মামলা বা অ্যাপ্লিকেশন হয় তাহলে কি হতে পারে এটার শাস্তিটা? শাস্তিটা কি? এটা এখানে অন্য কোনো শাস্তি হবে না, কোনো জেল জরিমানা না, এটা ডেপোটেশনের নোটিশ দেবে এবং তাকে বার করে দেবে। সে এই B1 B2 ভিসার যে কন্ডিশন, সেই কন্ডিশন ভায়োলেট করার কারণে আর এই আমেরিকাতে সে হয়তো কারো ব্যাপারে 5-10 বছর বলে, ম্যাক্সিমামই 10 বছর বলে যে 10 বছরের জন্য তুমি আসতে পারবে না, এবং তারপরে যখন সে এটা কখনো প্রক্রিয়া করে আসার জন্য তখন এই জিনিসটা আবার সিস্টেমে উঠে আসবে। একেবারে সঙ্গে থাকুন। একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। শেখ ফরিদ, আপনার কাছ থেকে শুনি একটু। এই আপনি প্রসঙ্গটা তুলছিলেন যে আরাকান আর্মির অভিযোগের কথা, আপনি আপনার একটা বক্তব্য তুলছিলেন। এই যে মনে করেন আমাদের আরাকান আর্মি অভিযোগ করলো বাংলাদেশ করছে, খুব ছোট করে বলবেন, আমরা সময় শেষ। আরাকান আর্মি অভিযোগ করলো, এটা তো আমাদের অভিযোগের কোনো প্রত্যুত্তর তারা পায়নি, তারা বাংলাদেশ কোনো জবাব দেয়নি। আরসা মানে আরাকান আর্মি অভিযোগ করেছে যে আরসা এবং তাদের উপর হামলা করতেছে, বাংলাদেশ অভিযোগ করেছে যে আরসা হচ্ছে রোহিঙ্গাদের সশস্ত্র গ্রুপ, সন্ত্রাসী গ্রুপ, যে এই আরসাকে বাংলাদেশ সেনাবাহিনী তাদের সহায়তা করে আরাকান আর্মির উপর হামলা করাইছে। এটা সরাসরি অভিযোগ করেছে। এই অভিযোগ যদি সত্য হয়, হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ মেটিকুলাস ডিজাইনের এটা একটা অংশ। আমি আগেই বলেছি যে নির্বাচন বানচাল করতে তারা ভারতকে অনেকবার উস্কাইছে। ভারত তো যুদ্ধে আসে নাই। ভারত কেন যুদ্ধে আসবে? কারণ হাতি তো কখনো একটা পিপিলিকার সাথে ফাইট করতে আসে না। হাতি তো কখনো একটা চামচিকার সাথে ফাইট করতে আসছে না। যদিও এটা আমার দেশের জন্য বক্তব্যটা উপর দিক শুধু দিলে নিজের গায়ে পড়লো। তাছাড়া ভারত আমাদের বন্ধু প্রতিম দেশ, তারা আমাদের দেশকে সৃষ্টিতে সহযোগিতা করেছে, তারা আমাদের সাথে যুদ্ধ করবে কেন? তো এরা তখন কি করতেছে, এটাকে বার্মার সাথে কোনো না কোনো ভাবে ঝামেলা বাঁধিয়ে, এবং এটা চক্র, এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে যাতে দেশে নির্বাচন বানচাল করা যায় অথবা বাংলাদেশকে অস্থিতিশীল করা যায়, আরো স্বার্থ সিদ্ধি হাসিল করা যায়। এই যে আরসাকে তারা যে সহযোগিতা দিল, বার্মা কিন্তু বাংলাদেশে বিমান হামলা করতে একটু চিন্তা করবে না, মানে সে 2 মিনিটও ভাববে না, উইদাউট থিঙ্কিং সে কিন্তু এসে অন্তত কক্সবাজারে মেরে দিবে। আর এটাই চাচ্ছে ইউনূস সরকার, এটাই চাচ্ছে জামাত, এটাই চাচ্ছে জেনারেল সাহেব, এটাই চাচ্ছে আমাদের ওয়াকার সাহেব। সম্ভবত বাংলাদেশের উপর হামলা হোক, এটা সরকার চাচ্ছে, আপনি বলছেন? হ্যাঁ, কারণ বার্মা একটা পাকিস্তানের মতো, তাদের বুদ্ধি কম।
পাকিস্তানের চাইতেও তারা উগ্র। বার্মা যে কোনো সময় আমরা, অর্থাৎ আপনি কি করছেন, আপনি বানরের ঢিল মারছেন, তা বানর কি করবে? আপনি পরিকল্পিতভাবে ঢিলটা মারছেন যাতে বানর তো বসে থাকবে না, বানর তো এমনি ঢিল দিবে। আর বানরের যদি আপনি ঢিল দেন তো বানর কি করবে? তো বার্মার তো কাজটা কি এখন? বার্মা ওইটাকে তারা এটাকে কি করবে, মেক দ্য প্রবলেম অপরচুনিটিস, তারা এটাকে সুযোগ হিসেবে নিবে। আর এরাও চাচ্ছে এই দেশে একটা ঝামেলা হোক, রোহিঙ্গা বনাম আরসা বনাম আরাকান। দেখেন আবার এখানে দেখেন ট্রায়াঙ্গেল গুলো দেখেন, আরাকান আর্মি, আরসা, বাংলাদেশ, বার্মা সরকার, বাংলাদেশ সরকার, সব মিলে। আর পিছিয়ে তো আছেই আরো কিছু। তো এই যে একটা পরিস্থিতি ক্রিয়েট করতেছে তারা, কারণটা কি? এরা এটা চাচ্ছে। আপনি দেখেন, আচ্ছা কে না জানে বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধ করলে 72 ঘন্টা টিকবে না? কে না জানে? যুদ্ধ বিজ্ঞানের যে শিশু সেও জানে, রাইট? এটা সত্য কিনা? তাহলে তারা কিভাবে বলে 7 সিস্টার দখল করবে? কিভাবে রিটায়ার্ড যারা চলতে পারে না, নিজেরা হাঁটতে পারে না, সকালবেলা তারা যায় বলে যে কলকাতা দখল করবে 3 দিনে। তো এরকম একটা জি, এবং এটা আমাদের জন্য কিন্তু ভয়ঙ্কর ক্ষতি হবে। এই যে আরসাকে দিয়ে যে যদি এটা সত্য হয়, আবারও বলতেছি সত্য হওয়ার সম্ভাবনাই বেশি, যদি এটা সত্য হয় তাহলে কিন্তু এত বড় একটা গুরুতর অভিযোগ আসছে আরসার পক্ষ থেকে এবং বাংলাদেশের গণমাধ্যমগুলো সেটি ফলাও করে সাবসে ইরাবতীর উদ্ধৃতি দিয়ে ইরাবতীতে তার ডিটেইল আসছে। আমি ইন্ডিয়ান পত্রিকা পড়েছি, বার্মিজ পত্রিকা পড়েছি, ইনক্লুডিং পাকিস্তানি পত্রিকা পড়েছি, সেখানেও লেখা আছে এটা ঘটাইছে। তার মানে কি অন্যান্য দেশের পত্রিকা আপনি দেখেন, এটা আপনি পাবেন। এটা ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু এটা কিন্তু আমাদের সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়ে গেছে। এরা কিন্তু ঝামেলা বাজাবে। বার্মা এবং আরাকান আর্মি দুটো মিলে, অর্থাৎ আরাকান আর্মি আর বার্মার সরকার কিন্তু বিরোধ আছে এই ব্যাপারে, কিন্তু তারা এক হয়ে যাবে। কক্সবাজার কিন্তু আমাদের হাতছাড়া হয়ে যাবে, চিটাগাংও হাতছাড়া হয়ে যাবে। জি জি, শেষ পর্যায়ে এই ব্যাপারে ইসলাম ভাই একটু বলবেন নাকি? আপনার তো আরাকান বিষয়ে। হ্যাঁ, আমি তো আরাকান বিষয়ে অনেক আগে আপনাকে একটা সেশনে আলোচনা করেছি যে আরাকান এবং বাংলাদেশের চিটাগং এবং নোয়াখালী, এটা 1700 সনের দিকে এটি একটি ইকোনমিক জোন ছিল, যেখানে অটোমান এম্পায়ার থেকে আরম্ভ করে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে স্পেশালিস্টরা আসতো এবং ইন্টেলেকচুয়াল পিপলও আসতো, ধর্মীয় যারা লেখা কবি সাহিত্যিক অনেকে এসেছেন এবং ব্যবসায়িকরাও এসেছেন। এই জায়গাটি কিন্তু এদের নজরে অনেক আগের থেকেই ছিল এবং পশ্চিমা দেশের। আমি মনে করি যে এখন যে জিনিসগুলো চলছে, আপনি শুধু এটাকে বাংলাদেশ এবং বার্মা এবং সাথে যে আপনি আরাকান, চিটাগং বা ত্রিপুরার, পুরনো ত্রিপুরার এই বিষয়ে শুধু এতটুকু সীমাবদ্ধতা নাই। আপনি দেখেন যে শ্রীলঙ্কায় যে ঘটনাটা ঘটে গেল, তারপরে নেপালে যে ঘটনাটা ঘটলো, এখন বাংলাদেশে ঘটলো, তার মানে হচ্ছে যে এইটা একটা সার্কুলার ওয়েতে পুরো জায়গাটাকে, পুরো কন্টিনেন্টটাকে গ্লোবাল, এটা একটা নতুন নিউ গ্লোবাল অর্ডারের মধ্যে নেওয়ার চেষ্টা করছে যারা গ্লোবালের হর্তাকর্তা। এবং গ্লোবালের হর্তাকর্তারা বহুত আগের থেকেই বাংলাদেশের এই সম্পদের যে ত্রিকোণী যে সম্পদের জায়গাটা, এই ত্রিকোণী সম্পদের জায়গাটাকে আহরণ করার জন্য তারা ইভেন বাংলাদেশের স্বাধীনতার পূর্ব থেকেই কিন্তু এরা ওতপেতে রয়েছে এবং এটা নিয়ে অনেক কথাবার্তা কিন্তু করেছে। আমি একবার এখানকার স্টেট ডিপার্টমেন্টের একটা অফিসে গিয়েছিলাম, তাদের ডেস্কের উপরে একটা মানচিত্র, গ্লোবাল মানচিত্র দেখলাম সাউথ এশিয়ার ডেস্কে। সেইখানে কিন্তু মার্কিং করে রেখেছে পুরো গ্রেটার ইন্ডিয়া। আপনি চিন্তা করতে পারেন, বাংলাদেশকে একটা লাইট কালারের একটা খন্ড খন্ড দিয়ে নেপাল খন্ড খন্ড, কিন্তু মেইন যে তারা যে বর্ডার মার্ক করে রেখেছে সেটা কিন্তু পুরো গ্রেটার ইন্ডিয়াটাকে তারা ফোকাস করে রেখেছে। এখানে আমি বলি আপনাকে, এখানে আরেকটা জিনিস হচ্ছে যে জিনিসটা তারা টার্গেট করছে, যে যেহেতু সমুদ্রের আইনটাকে নিয়ে সমুদ্র বিজয় হয়েছে আমাদের, সেহেতু বাংলাদেশকে যদি বাংলাদেশের আওতায় যদি সবকিছু আনা যায়, আনা যায়, তাহলে হবে কি আমেরিকা বাংলাদেশের সাথে। আমি একটু প্রশ্ন করি, ক্লিয়ার করি। আমার মনে হয় আমরা একটু লম্বা বিস্তৃত আলোচনা করছি, ছোট করে যদি 1 মিনিটে বলেন শেষ করি আর কি। সেটা হচ্ছে যে আরাকান আর্মি অভিযোগ করেছে বাংলাদেশের ভিতর থেকে গিয়ে তাদেরকে মংডু এলাকায় তাদের উপর হামলা করা হচ্ছে, নিরীহ মানুষকে হামলা করছে। কারা করছে? আরসা করছে। আরসা কারা? রোহিঙ্গাদের যে সংগঠন। আরসার আরেকটা সংগঠন আছে, এই দুইটা সংগঠন আমি একটু নামটা বলি। এই দুইটা সংগঠন গিয়ে হামলা করতেছে এবং বাংলাদেশ সরকার তাদেরকে উদ্বুদ্ধ করছে বা সমর্থন জানাচ্ছে
আরাকান আর্মির উপর হামলা করার জন্য। এই আরাকান আর্মিটা প্রতিবাদ করেছে, বলছে তারা বাংলাদেশের কাছে লিখিত প্রতিবাদ করতে জানতে চাইছে, কিন্তু তারা বাংলাদেশের পক্ষ থেকে কোনো জবাব পায় নাই। এই বিষয়টাকে আপনি একদম 1 মিনিটে বলবেন, এটাকে কি সিগনিফিকেন্ট কি এটা? এটার সিগনিফিকেন্ট কোনো ফর্মুলা না। আমি আপনাকে একটা কথা বলি, সার্বিক অবস্থাতে যে জিনিসটা চলছে, এখানে এখনো ওই পর্যায়ে বিশৃঙ্খলা আসে নাই যেখানে ফ্রি স্টাইল চলতে পারে। এই যে ফ্রি স্টাইল চলার জন্য, একটা ডিস্টেবিলাইজ করার জন্য, এটাকে একজনের মধ্যে লাগিয়ে দেওয়ার যে প্রবণতা, সেটা থার্ড হ্যান্ড এটাকে বাংলাদেশকে ব্যবহার করছে, বাংলাদেশের বর্তমান প্রশাসনকে ব্যবহার করছে, ব্যবহার করে ওখানে একটা বিশৃঙ্খলা, চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে এই জায়গাটাকে তারা তাদের মতো করে ব্যবহার করার একটা সুযোগ খুঁজছে। আপনারা দেখেন যে এটার সাথে কিন্তু যে আপনি বিমান, এই যে 2-3টা বিমান এসছে, সামরিক মহড়া চলছে, একটা শক্তিশালী দেশের সামরিক প্রেজেন্স আছে সেখানে, এটা নিয়ে কিন্তু পুরো অঞ্চল কিন্তু শঙ্কিত। এখন এটাও কথা শোনা যাচ্ছে, আমি ইদানিং একটা ইউটিউবে পেয়েছি যে ভারত পাকিস্তান ভাগ হলো কেন, এটা $1 বিলিয়ন একটা। তার মানে কি নিউ গ্লোবাল অর্ডারের কিছু কাজ চলছে, যেটা আমাদের মতো ক্ষুদ্র দেশের, বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া অথবা কি জানি আপনার বার্মা, এদের ক্ষমতার বাহিরে। আপনি যেমন ক্ষমতার বাহিরে, যেমনটি ধরেন এই যে বিদেশি বানর যখন থাকে, সে যখন আপনার ভাগ বটরা করে, এরে একটু বেশি দেয়, ওরা একটু বেশি দেয়, ঠিক এইরকম করে একটা তছনছ অবস্থা করে বাংলাদেশের ভিতরে আরাকানটাকে চিটাগং এর সাথে অ্যানেক্সেশন দেওয়ার কথা চলছে, এবং এখানে আবার নতুন একটা খ্রিস্টান রাষ্ট্র করবে, ওইটাও কথা চলছে। কথা কিন্তু প্যারালালি অনেক রকম চলছে। তাহলে কি হবে, জিনিসটা তাদের যদি ডিল করতে হয়, মানে একটা সুপার পাওয়ার যদি ডিল করতে হয়, আর সেই ডিলটা যদি 3 দেশের সাথে না করে বা 2 দেশের সাথে না করে যদি শুধু এক দেশের সাথে করতে পারে, সেটা হলো বাংলাদেশ, তাহলে তার জন্য সুবিধা, কারণ বাংলাদেশে তার লোকজন বসানো আছে। একদম, একেবারে অসংখ্য ধন্যবাদ একেএম ইসলাম ভাই এবং শেখ ফরিদ, আপনাদের দুজনকে। যারা দেখছিলেন দেখবেন, সবার প্রতি অনুরোধ, বিপুলটা ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আমরা আসছি রাত 12:30 থাকবেন আপনাদের আরেকটি আলোচক তাৎক্ষণিক আয়োজনে সাইফুল আমিন, বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই, সঙ্গে থাকুন সেই পর্যন্ত। সেখানেও আমরা আলোচনা করব নিশ্চয়ই, নিউ ইয়র্ক পরিস্থিতি নিয়ে কথা বলবো আরো একাধিক বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাইকে শুভরাত জানিয়ে অনুষ্ঠানটি এখানে শেষ করছি। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। নিশ্চয়ই আবারও দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, শুভরাত্রি।